হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ, পর্ব 5, লেখিকা সুমাইয়া তাবাসসুম। কথা। আহত দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে নীল। কাল রাতে হয়তো অনেক বেশি বলে ফেলেছে সে। কথাকে এত কিছু বলা অন্যায় হয়েছে তার, কিন্তু সেই বা কী করবে? রাগ নিয়ন্ত্রণ করতে অক্ষম সে। সারা সন্ধ্যা চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই চাপা রাগটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কথার শাড়ির আঁচলে নিচে পড়া দেখে। এজন্যই কথাকে নির্দ্বিধায় এত বাজে কথা বলেছে সে। একটা দীর্ঘশ্বাস ফেলে জিপে উঠে বসল নীল। বড় মা তোকে ডাক্তারের কাছে নিতে বলেছিলেন, তোর শরীর নাকি খারাপ। আমার মতো একটা পতিতাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াটা আপনাকে শোভা দেয় না। আপনি বরং আমাকে বাড়ি পৌঁছে দিন। যত দ্রুত আমার থেকে দূরে যাবেন তত কলঙ্কমুক্ত থাকবেন। নীল বাকরুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে। নীলের ভাবতে বেশ অবাক লাগছে। এই কি সেই কথা যে এতদিন পাগলের মতো ভালোবাসার ঝুলি নিয়ে নীল এর পিছনে পড়েছিল? এই কি সেই কথা যে হাজার অপমানের পরেও হাসি মুখে ফিরে আসতো? অবাক চোখের প্রতিবার নীলকে দেখত। কতটা তফাৎ হয়ে গেছে এক রাতের মধ্যে। বাড়ি ফেরার সময় দুজনের কেউই আর কারোর সাথে কথা বলেনি। নীরবতার মধ্যেই পথটুকু পাড়ি দিয়েছে। খানবাড়ি পৌঁছে আবারও ব্যস্ত হয়ে পড়েছে নীল। বোনের বিয়ে বলে কথা, ভাইদের হাজারটা কাজ থাকে। তানিয়াপুর জিনিসগুলো নিয়ে তার ঘরে যাচ্ছিলাম, তখন কাব্য ভাইয়াকে তানিয়াপুর ঘর থেকে বেরিয়ে যেতে দেখলাম। কাব্য ভাইয়াকে দেখে কাল রাতে তার ফোলা চোখের কথা মনে পড়ে গেল। ওই নীল যমরাজটার জন্য আমার ভাইয়ার কথাও ভুলে গেছি আমি। কেমন বোন আমি, ছি। ভাইয়ের সাথে কথা বলা খুব জরুরি, কিন্তু হাতে একদম সময় নেই। কিছুক্ষণ পরেই বিউটিশিয়ান এসে পড়বে। তানিয়াপুর ঘরে ঢুকতে দেখলাম আপু ওয়াশরুম থেকে বেরোচ্ছেন। আপুকে দেখে মনে হলো সে আমাকে দেখে জোরপূর্বক একটু হাসির রেখা ঠোঁটে ফুটিয়ে তুললেন। চোখ দুটো কেমন ফোলা ফোলা। আচ্ছা, এসব কি হচ্ছে আমার আশেপাশে? সব কেমন রহস্যের জালে আবদ্ধ লাগছে। আচ্ছা, কাব্য ভাইয়া আর তানিয়াপুর মধ্যে ভালোবাসার কোনো সম্পর্ক নেই তো? না না না, সে কি করে সম্ভব? তানিয়া আপু তো ভাইয়ার বয়সে বড়, আর তাদের কখনো একসাথেও দেখিনি। হয়তো সম্পূর্ণটাই আমার মনের ভুল। আপুকে জিনিসপত্রগুলো দিয়ে আমি নিতুর ঘরে চলে গেলাম। সেখানে তুলি আগে থেকেই উপস্থিত ছিল। ভাবি এসেছো? ভাইয়াকে তো মনে হয় আজকে প্রপোজ করেই দিয়েছিস, তাই না? নিতু বলল। আরে, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? কথার মতো পাগলে কি আর এত বড় সুযোগ মিস করেছে নাকি? তুলি বলল। তা ভাবি, ভাইয়াকে কিস টিস করার সুযোগ দিয়েছেন নাকি আপনি সব করে দিয়েছেন? নিতু বলল। নিতু, তোর যে নিরামিষ ভাই, কি মনে হয় সে নিজে থেকে কিছু করবে? আমার তো মনে হয় কথাই সব করে দিয়েছে, তুলি বলল। আচ্ছা, তোরা শুরুটা করেছিস কি বলতো? বাইরে থেকে এসেছিস, কোথায় একটু রেস্ট নিতে দিবি, তা না উল্টোপাল্টা প্যারা দিচ্ছিস, কথা বলল। যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, আবার সাজগোজ শুরু করতে হবে, নিতু বলল। খিদে নেই, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়ের সাথে খেয়ে এসেছো বুঝি ভাবি? তুলি বলল। ফাজলামো বাদ দে তো, কারোর সাথে খাইনি, ফ্রেশ হয়ে এসে খাবো। আমি কেন না খেয়ে থাকতে যাব? এই নিতু, জলদি যা আমার জন্য খাবার নিয়ে আয়। তুই যা ফ্রেশ হ, খাবার টেবিলে রাখছি। খাবার সামনে নিয়ে বসে আছি, কিন্তু খাবার একদম ইচ্ছে নেই। কেন যেন অনেক অশান্তি লাগছে। কিছুই ঠিক নেই। কেন ঠিক নেই? নীলকে আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। তাহলে কেন তার ভালোবাসার যোগ্য নই আমি? কি কমতি আছে আমার মধ্যে? কেন সে আমাকে এইভাবে অপমান করে? তার করা হাজার অপমান সহ্য করতে আমি রাজি। তবুও যদি সে একবার আমাকে ভালোবাসতো। আমিও না অনেক বেশি আবেগী। সে আমাকে কেন ভালোবাসবে?
আফটার অল একটা পতিতাকে আর যাই হোক ভালোবাসা যায় না। খাবার মুখের সামনে নিয়েও ফিরিয়ে নিলাম। নীল, কি খেয়েছো? সকাল থেকে সকাল থেকে শুধু কাজ করতেই দেখলাম। তাই বাপুর মেয়ে রাইসাকে সামনে দেখে ডাকলাম, রাইসা মামুনি, তোমার নীল মামাই খেয়েছে? মামাই তো সকাল থেকে কাত কলে। মামুনি, আমার একটা কাজ করে দেবে? তোমাকে চকলেট দেবো। চকলেট? হ্যাঁ, এই প্লেটটা তোমার নীল মামাইকে দিয়ে আসো, বলবে খেয়ে নাও। টিকাতে রাইসা গুটি গুটি পায়ে আবার প্লেটটা হাতে নিয়ে উঠানে চলে গেল। দরজার আড়াল থেকে লুকিয়ে দেখছি, আমি নিশ্চিত নীল কিছু খায়নি। মামাই, তোমার খাবার খেয়ে নাও। ওরে আমার বাবা, এটা আমার জন্য খাবার এনেছে? না, কথা খালামুনি পাতিয়েতে। কথা? তুমি খাও, আমি যাই। দাও বাবাই, আর তুমি ঘরে গিয়ে খেলো। নীল খাবার প্লেটটা হাতে নিয়ে আনমনেই একটা অম্লান হাসি আঁকে ঠোঁটে। নীলের হাতে রাইসা খাবার দিয়ে এলে রাইসাকে চকলেট দিয়ে আমি ঘরে চলে এলাম। মেহমান আসা শুরু হয়ে গেছে। তানিয়া আপুকে সাজাচ্ছে সবাই। আমি, নিতু আর তুলি তিনজনেই লাল রঙের লেহেঙ্গা পরেছি। যদিও নিতু আর তুলি অনেক সেজেছে, আমি সাজিনি, আসলে ইচ্ছে হয়নি। আমার সব স্বাস্থ্য নীলের জন্য, কিন্তু তার আমার সাজা আর না সাজায় কিছু আসে যায় না। তাই আমার সাজসজ্জার কোনো মানে হয় না। হালকা কাজল, লিপস্টিক আর খোলা চুলে আমি তৈরি। বরযাত্রী এসে পড়েছে। সবাই বর আর মেহমানদের সামলাতে ব্যস্ত। আমি এক কোণায় দাঁড়িয়ে সবটা দেখে যাচ্ছি। কাল বিকেল পর্যন্ত তানিয়া আপুর বিয়ে নিয়ে অনেক উৎসাহ ছিল, কিন্তু রাতে নীলের সেই কথাগুলো আমার মনটাকে কেমন মলিন করে দিয়েছে। ঘুরে ফিরে সেই কথাগুলোই কানে বাজে। নীল একটা সাদা সুতির কাজ করা পাঞ্জাবি পরেছে। এমনিতেও এত সুদর্শন, তার উপর সাদা রং, আরও বেশি আকর্ষণীয় লাগছে তাকে। সত্যি আমি অনেক বেহায়া, না চাইতেও চোখ বারবার তার দিকে যাচ্ছে। কাজী সাহেব তানিয়া আপুর বিয়ে পড়াচ্ছেন, একটু পর হয়তো আপুকে বিদায় করে দেবে। মেয়েদের জীবনটাও কত বিচিত্রময়। জন্মের পর থেকে যাদের আপন করে বেঁচে থাকে, সুখে দুঃখে সব মুহূর্তে যারা পাশে থাকে, কবুল আর একটা স্বাক্ষর তাদের সবাইকে পর বানিয়ে দেয়। কথা, তানিয়াপুর আলমারিতে গয়নার একটা বক্স আছে, যা তো নিয়ায়, নিতু বলল। আচ্ছা। বাড়ির ভিতরে গিয়ে সোজা তানিয়া আপুর ঘরে ঢুকে পড়লাম। আপুর আলমারির চাবি কোথায় থাকে সেটা আগে থেকেই জানতাম। আলমারি খুলে গয়নার বাক্স বের করতেই বক্সের সাথে আটকে একটা চিরকুট নিচে পড়ে গেল। কৌতূহল চঞ্চল মন আমার চিরকুটটা না দেখলে অস্থিরতাতেই মরে যাব। কিন্তু চিরকুটটা খোলার আগেই তুলি চলে এলো ঘরে আমাকে ডাকার জন্য। এখানে টাইম পাস করছিস, ওদিকে তোর শাশুড়ি নয়নতারা বেগম পাগল হয়ে গেল ডাকতে ডাকতে। সরি, চল জলদি চল। তাড়াহুড়ায় চিরকুটটা হ্যান্ডব্যাগে রেখে নিচে চলে গেলাম। তানিয়া আপুর বিদায় পর্ব শেষ। তুলিও বাসায় চলে গেছে। এখন আমারও যাওয়ার পালা। আজ আমার কাছে থেকে যা না কথা। তানিয়া আপু চলে গেছে, মনটা ভীষণ খারাপ, নিতু বলল। নিতুর জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি নীলের সামনে আর এক মুহূর্তও থাকতে পারবো না। অনেক কষ্টে নিজেকে স্ট্রং বানিয়েছি, তার সামনে থাকলে আবারও দুর্বল হয়ে পড়ব। নিতুকে বুঝিয়ে সেখান থেকে চলে এলাম। খানবাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। বুকের বাঁ পাশে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে। ভেবেছিলাম এই 2 দিনে এ নীলকে আমার ভালোবাসার উপলব্ধি করাবো, কিন্তু ভাগ্যের পরিহাস, নীলকে সারা জীবনের মতো হারিয়ে যাচ্ছি। অনেক স্বপ্ন ছিল এই খানবাড়িতে নীলের বউ হয়ে ফিরে আসব। সেই খানবাড়ির উঠানেই আমার সব স্বপ্ন মাটি চাপা দিয়ে যাচ্ছি। কথা, বাইকে উঠে বস, রাত নেমে এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। কাব্য ভাইয়া বলল। চলো। শেষবারের মতো খানবাড়ির চারদিকে হন্য হয়ে একটা মুখ খুঁজছে। হাতে একদম সময় নেই। শেষবার কি দেখতে পারবো না নীলকে? না, নীল কোথাও নেই। এক বুক কষ্ট নিয়ে কাব্য ভাইয়ের সাথে চলে এলাম। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে নীল। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কথা চলে গেছে। কথার যাওয়ার প্রায় অনেকক্ষণ আগে থেকেই সে এখানে দাঁড়িয়ে আছে।
কথার অস্থির দৃষ্টি, একবার তাকে দেখার অধীর আগ্রহ, সবটাই সে নিশ্চুপে দেখেছে। হয়তো কাল রাতের পর সামনে যাওয়ার সাহস হয়নি, তাই দূর থেকেই দেখেছে। রাতের অন্ধকার আর নীলের জ্বালানো সিগারেটের ধোঁয়া একসাথে মিশিয়ে ভৌতিক একটা পরিবেশ তৈরি করেছে। আর এই পরিবেশে নীল একটা প্রেতাত্মার ভূমিকা পালন করছে। বুকে কষ্টের পাহাড় জমে আছে, তবুও ভীষণ ভালো লাগা কাজ করছে। এতদিনে সে বুঝতে পেরেছে কথা তাকে কতটা ভালোবাসে। কথা নীলকে ভালোবাসে সে আগেই জানতো, কিন্তু কাব্যর সাথে বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কখনো কথার আবেগকে প্রশ্রয় দেয়নি। বুকের বাঁ পাশের ব্যথাটা ক্রমশ বেড়ে যাচ্ছে। নীল নিজেও জানে না তার কি হচ্ছে। মধ্যরাত্রি পার হয়েছে, অনেকক্ষণ হয়েছে হয়তো, কিন্তু আমার চোখে ঘুম নেই। প্রতিদিন বেলা 8টা পর্যন্ত ঘুমানো মেয়ের চোখে রাত 3:30 দিকে ঘুম নেই। কেউ কি বিশ্বাস করবে এটা? কষ্ট হচ্ছে। বারবার নীলের মুখটা চোখের সামনে আসছে। চোখ বন্ধ করেও শান্তি নেই। ঘুমের ঘোরে নীলকেই দেখতে পাই। নীল কি কখনোই আমাকে ভালোবাসবে না? আমার মনের অবস্থাটা কি সে কখনোই বুঝবে না? পরদিন তানিয়া আপুর বৌভাতের অনুষ্ঠান। নিতু অনেকবার বলেছিল সাথে যেতে, কিন্তু মন সায় দেয়নি। পুনরায় নীলের সামনে যেতে সেদিনের পর নিজেকে সম্পূর্ণরূপে নীলের থেকে দূরে করে নিলাম। আমার ধ্যানে জ্ঞানে নীল থাকলেও মুখে আর কখনোই সে থাকবে না। ভালোবাসাকে বুকেই চাপা দিয়ে রাখবো সবসময়। 3 দিন পার হয়ে গেছে, কোচিংয়ে যাই না। নীল স্যারের কোচিংয়ে পড়ি। না চাইলেও কোচিংয়ে গেলে তার মুখোমুখি হতে হবে। এর জন্য না যাওয়াটাই ভালো মনে হলো। কিন্তু ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে। বাসায় আম্মু আর ভাইয়া তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। এখন নাকি আব্বুর কানে দেবেন কোচিংয়ে না যাওয়ার কথাটা। আব্বু জানতে পারলে মেরে আলু ভর্তা বানিয়ে দেবে। না, আব্বুর মার খাওয়ার থেকে ভালো কোচিংয়ে চলে যায়। কলেজের ড্রেস পরে 2 বেনি করে কাঁধের ব্যাগটা বারবার টেনে কোচিংয়ের দিকে হেঁটে যাচ্ছি। কিন্তু কেমন সব ঘোলাটে ফিলিংস আসছে। কি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ব নীলের সামনে, সেটা আমি আন্দাজ করতেই পারছি। হাঁটতে হাঁটতে কোচিংয়ের সামনে এসে পড়েছি। বুকের বাঁ পাশের চিনচিনে ব্যথাটা প্রকট আকার ধারণ করেছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে চাই না। নীলের সামনে নিজেকে আর ছোট করতে চাই না। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।